আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই, সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজনটি আমরা এখান থেকে দেখে নেব। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 90 নম্বর এবং সেখানে সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। ওকে, যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলোকে তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু দেওয়া থাকবে ভিডিও এবং পিডিএফ আকারে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। তো প্রথমে সিলেবাসের মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে দেখো। 1 নম্বর অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, 2 নম্বর বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য, জাতীয়তাবাদ, 3 নম্বর হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, 4 নম্বর শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, 5 নম্বর 20 শতকে ইউরোপ, 6 নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর, 7 নম্বর হচ্ছে জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। তো এই প্রতিটা অধ্যায় তোমাদের পড়তে হবে থার্ড সামেটিভ এক্সাম বা তোমাদের ফাইনাল এক্সামের জন্য। ঠিক আছে, প্রতিটা অধ্যায়ের কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর বা সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমরা প্রতিটা অধ্যায়ের যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এরপর আমরা দেখো তোমাদের যে নাম্বার বিভাজন সেটা দেখে নেব। প্রথমে তোমাদের সাধারণত 20টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। প্রতিটা অধ্যায় থেকে দেখো সাধারণত 3টি করে প্রশ্ন দেওয়া থাকছে। শেষের যে অধ্যায় 7 নম্বর সেখান থেকে 2টি থাকছে। এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে লিখতে হবে। এরপর থাকবে তোমাদের হচ্ছে 20টা এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 16টার উত্তর এখান থেকে করতে হবে। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক এখান থেকে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। এখানেও দেখো প্রতিটা অধ্যায় থেকে তোমাদের 3টি করে প্রশ্ন থাকছে। শেষের যে অধ্যায় সেটা হচ্ছে সেখান থেকে থাকছে 2টি প্রশ্ন। এরপর হচ্ছে 14টা তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 11টার উত্তর লিখতে হবে। 11 দোকানে 22 নম্বর। এখানে দেখো প্রতিটা অধ্যায় থেকে কিন্তু 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে, 7 দোকানে 14টা, তার মধ্যে 11টার উত্তর লিখতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 4 6 24, 6টার উত্তর লিখতে হবে। 12টা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে একটার সঙ্গে একটা অথবা করে দেওয়া থাকবে, তো সেখান থেকে 12টার উত্তর লিখতে হবে। তো এখানে দেখো 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন থাকছে না, বাকি প্রতিটা অধ্যায় থেকে কিন্তু একটি করে 4 নম্বর মানের প্রশ্ন থাকবে। ওকে, একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। সাধারণত এখানে 2টি করে দেওয়া থাকবে, একটি করে লিখতে হবে, টোটাল 6টা লিখতে হবে এখানে। আর 5 নম্বর মানের প্রশ্ন হচ্ছে তোমাদের 8 নম্বর মানের প্রশ্ন, এখানে 3টি দেওয়া থাকবে এবং একটার উত্তর লিখতে হবে। ঠিক আছে, 8 নম্বর মানের প্রশ্ন কিন্তু তোমাদের 7 নম্বর যে অধ্যায় সেখান থেকে কিন্তু থাকবে না। ওকে, তো এখান থেকে এই যে এখানে দেখো তোমাদের প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে, হয় প্রথম অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় এর মধ্যে থেকে একটি প্রশ্ন থাকবে, আর পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় সেখান থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে। তো এরকম করে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, তো সেখান থেকে একটার উত্তর কিন্তু লিখতে হবে। ওকে, তো 8 নম্বর মানের প্রশ্নের জন্য যদি তোমরা যে কোনো 2টি অধ্যায় খুব ভালোভাবে পড়ো, ঠিক আছে, তাহলে সেখানে তোমরা কিন্তু একটা 8 নম্বর মানের প্রশ্ন লিখতে পারবে বা কমন পেয়ে যাবে। তো যে কোনো 2টি অধ্যায় তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে 8 নম্বর মানের প্রশ্নের জন্য, তবেই কিন্তু তোমরা পাবে। নয়তো তোমাদের সব অধ্যায়গুলো কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তো চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নেব। তো এখানে বিভাগ কতে প্রথমে যেটা দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 20টা প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 করে, 1 × 20 = 20। একের দিকে ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল কপিতাসিও, এরপর গ্যাবেল, ভ্যাটিয়াম না এডস। তো সঠিক উত্তর হবে এখানে গ্যাবেল। ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য যে কর তার নাম ছিল গ্যাবেল। 2 নম্বর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ, মন্টেস্কু, রুসো, দেদেরো। সঠিক উত্তর এখানে লিখবে অ্যাডাম স্মিথ। 3 নম্বর হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির লেখক হলেন রুসো, মন্টেস্কু, রোবস্পিয়ার না মিয়াবো। তো সঠিক উত্তর হচ্ছে দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থের রচয়িতা মন্টেস্কু। 4 নম্বর ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন আরম্ভ হয়েছিল ইংল্যান্ডে, ফ্রান্সে, ইটালিতে না রাশিয়া। তো ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন আরম্ভ হয়েছিল ফ্রান্সে। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন নেপোলিয়ন, বিসমার্ক, মেটারনিক, হিটলার। তো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন নেপোলিয়ন। 6 নম্বর কোড নেপোলিয়ন এ স্থান পায় 181টি আইন, 241টি আইন, এরপর হচ্ছে 1281টি আইন না 2287টি আইন। তো কোড নেপোলিয়নে স্থান পায়, এখানে সঠিক উত্তর লিখবো অপশন 4টা 2287টি। ওকে, 2287টি আইন। এরপর পরের প্রশ্ন 7 নম্বর থেকে ভিয়েনা সম্মেলনের সূচনা হয় 1805 খ্রিস্টাব্দে, 1850 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে না 1820 খ্রিস্টাব্দে। তো ভিয়েনা সম্মেলনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন 8 নম্বর দেখে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় ভার্সাই, ভিয়েনা, প্যারিস না জুরিক? তো প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায় কে? উত্তর এখানটা লিখবে ভিয়েনা সম্মেলন। 9 নম্বর দাগে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত হন নেপোলিয়ন, বিসমার্ক, মেটারনিখ না স্ট্যালিন? তো সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত হয়েছিলেন, উত্তর হচ্ছে নেপোলিয়ন। 10 নম্বর থেকে প্রশ্ন সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে না রাশিয়ায়? তো সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে। 11 নম্বর বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে ফরাসি বিপ্লবের পর, শিল্প বিপ্লবের পর, রুশ বিপ্লবের পর না প্রথম বিশ্বযুদ্ধের পর? তো বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে শিল্প বিপ্লবের পর। 12 নম্বর হচ্ছে বিশ্বে প্রথম কারখানা হিসাবে পরিচিতি দেশটি হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না ইটালি? তো বিশ্বে প্রথম কারখানা হিসাবে পরিচিত দেশটি হলো, এখানে উত্তর হচ্ছে ব্রিটেন। পরের হচ্ছে 13 নম্বর দাগে সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশের শাসকরা রাজত্ব করেন 150 বছর, 200 বছর, 250 বছর না 300 বছর? এখানে সঠিক উত্তর লিখবে 300 বছর, অপশান 4-টা। পরের প্রশ্ন দেখো 14 নম্বর দাগে রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের নেতৃত্ব দেয় বলশেভিক দল, মেনশেভিক দল, নাৎসি দল না ইয়াং ইতালি দল? এখানে সঠিক উত্তর হবে বলশেভিক দল, অপশান 1-টা। 15 নম্বর সোভিয়েত পার্লামেন্টের নাম হলো মজলিস, ডুমা, সেনেট না ডায়েট? তো সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। 16 নম্বর ভার্সাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল 420টি, 430টি, 440টি, 450টি? তো ভার্সাই চুক্তির মোট ধারা ছিল 420টি। 17 নম্বর প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে? তো প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 18 নম্বর পলিশ করিডর অবস্থিত ছিল রোমে, টোকিওতে, প্যারিসে না বার্লিনে? তো পলিশ করিডর অবস্থিত ছিল বার্লিনে। এরপর হচ্ছে 19 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমানে 125টি, 193টি, 225টি, 293টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত? তো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমানে 193টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 21 নম্বর রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এর মুখ্য ভাগ হলো 4টি, 5টি, 6টি না 7টি? সঠিক উত্তর এখানে হবে অপশন 2-টা, 5টি। এরপর বিভাগ খ 2 নম্বর দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রতিটা প্রশ্নের মানে 1 করে, 1 × 16 = 16। প্রথমে উপবিভাগ ক তে দেওয়া আছে 2-এর 1-এ একটি বাক্যে উত্তর লিখতে হবে। এখান থেকে 2-এর 1 নম্বর দাগে কাদিদ কার রচনা? উত্তর লিখবে কাদিদ ভদ্রের রচনা। এরপর হচ্ছে অভিজাত বিপ্লব কি? উত্তর হচ্ছে রাজতন্ত্রের বিরুদ্ধে। অভিজাত সম্প্রদায়রা যে বিদ্রোহ করেছিল ঐতিহাসিক লেফেভর তাকে অভিজাত বিপ্লব বলেছেন। ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ লেখো। তো ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ হলো নতুন সংবিধান রচনা করা। ব্যাংক অফ ফ্রান্স কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো ফ্রান্সের সার্বিক আর্থিক উন্নয়নের জন্য নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। এরপরের প্রশ্ন দেখো উপবিভাগ ক্ষয়ের 2 নম্বর সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। উত্তর হবে সত্য। সেফটি ল্যাব উদ্ভাবন করেন জনকে, এটা মিথ্যা হবে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন, এটা লিখবে সত্য। জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয়, এটা হবে সত্য। এরপরের প্রশ্ন দেখব উপবিভাগ গয়ের 2-3 নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এখানে ক স্তম্ভে কী দেওয়া আছে? কার্বোনারি, দাস ক্যাপিটাল, জন হে, ভিয়েনা সম্মেলন। খ স্তম্ভে দেওয়া আছে মুক্তদার নীতি, গুপ্ত সমিতি, 1815 কার্ল মার্কস। তো দেখো আমরা এখানে মিলিয়ে লিখছি 2-3-1 নম্বর দাগে প্রথমে দেওয়া আছে কি কার্বোনারি, এটা হবে অপশন খ একটা গুপ্ত সমিতি। এরপর হচ্ছে দাস ক্যাপিটাল, এটা হচ্ছে কার্ল মার্কসের লেখা, অপশন ঘয়ের সঙ্গে মিলবে। জন হে অপশন ঘয়ের সঙ্গে মিলবে, মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন। আর ভিয়েনা সম্মেলন হচ্ছে 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে অপশন গয়ের সঙ্গে। উপবিভাগ ঘয়ের 2-4 নম্বর বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। এখানে প্রথম বিবৃতি রয়েছে ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। তো এই বিবৃতির পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। সঠিক ব্যাখ্যাটি কী হবে? ব্যাখ্যা 1-টা দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন। এরপর হচ্ছে বিবৃতি দেওয়া আছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান। এখানে এর পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2-টা নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন। পরেরটা হচ্ছে বিবৃতি রয়েছে জাপানের হিরোশিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে। তো এখানে এর পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের সঠিক ব্যাখ্যা হচ্ছে 1-টা হবে ভয়ঙ্কর পরমাণু বোমার ধ্বংসলীলা দেখে মানুষ স্থির করে যুদ্ধ নয় শান্তি চায়।
নেক্সট হচ্ছে বিবৃতি রয়েছে মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান ডক্ট্রিন রচিত হয়। তো এখানে এর পরিপ্রেক্ষিতেও 3টি ব্যাখ্যা দেওয়া আছে। সঠিকটা হবে ব্যাখ্যা 1 একটা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র জোট গঠনের জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা উপবিভাগ অঙ্গর দাগে 2 এর 5 নম্বর বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। প্রথম প্রশ্ন, আসিয়া রেজিম কথাটির অর্থ হলো, উত্তর লিখবে পুরাতন ব্যবস্থা। দ্য মাদার উপন্যাসের রচয়িতা হলেন, এখানে হবে ম্যাক্সিম গর্গি, দ্য মাদার উপন্যাসের রচয়িতা। নেক্সট হচ্ছে ড্যাশ খ্রিস্টাব্দের, এখানে হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখলের অধিকার লুপ্ত হয়। এরপর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে, উত্তর হচ্ছে এখানে ট্রিগভি লি। এরপর দেখো বিভাগ গতে 3 নম্বর থেকে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 11টির উত্তর এখান থেকে করতে হবে। প্রশ্নের মান 2 করে 11 দোকানে 22 নম্বর দেওয়া আছে। 3 এর 1 দাগে টেনিস কোর্টের শপথ কি? ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা 1979 খ্রিস্টাব্দের 20 জুন আইনসভায় প্রবেশ করতে গিয়ে দেখেন যে সভাকক্ষ তালাবন্ধ রয়েছে। এরপর ক্ষুব্ধ সদস্যরা মিয়াবোর্ড ও আবেসিএসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 3 এর 2 নম্বর, ফ্রান্সের রাজত্ব বলতে কী বোঝায়? ফ্রান্সের জ্যাকোবিন দল 1793 খ্রিস্টাব্দের জুন মাস থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত এই 13 মাস ধরে একটি কেন্দ্রীভূত স্বৈর শাসন ব্যবস্থা কায়েম করে। তারা ভীতি প্রদর্শন, সন্ত্রাস ও হত্যাকাণ্ড চালিয়ে দেশ ও বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করেছিল। এ কারণে জ্যাকোবিনদের উক্ত 13 মাসের শাসনকাল ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। এরপরের প্রশ্ন 3 এর 3 নম্বর, নেপোলিয়ন কেন বিপ্লবের ধ্বংসকারী? তো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কারণ হচ্ছে 1 নম্বর, বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেছিলেন। 2 নম্বর, বিপ্লব ফ্রান্সে রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল, কিন্তু তিনি ফ্রান্সের রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। 3 এর 4 নম্বর হচ্ছে নেপোলিয়নের মহাদেশীয় নীতি কি? যুদ্ধে অপরাজেয় ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেন। এইভাবে ইউরোপ মহাদেশের বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করা হয়, তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো 3 এর 5 নম্বর, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল 1 নম্বর, ইউরোপের রাজনৈতিক কাঠামো পুনর্গঠন। 2 নম্বর, নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা। 3 নম্বর, নেপোলিয়নের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা। এরপর হচ্ছে নব অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি কি? উত্তর হচ্ছে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে বাস্তববাদী প্রেসিডেন্ট বিশুদ্ধ সমাজতন্ত্রের পথ থেকে সরে এসে এক নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেন। এটি নব অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি নামে পরিচিত। এরপর দেখো 3 এর 7 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? এবং ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি জার্মানি, জাপান, ইটালির শক্তি বৃদ্ধি করে। জার্মানির সামরিক শক্তিতে বিশ্বাসী হিটলার পোল্যান্ডের উপর জার্মানির কর্তৃত্ব দাবি করে, কিন্তু ভার্সাই সন্ধি অমান্য করে হিটলার পোল্যান্ডের ডানজিগ অঞ্চল দখল করেন। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও পোল্যান্ড এক চুক্তি স্বাক্ষর করে, আর হিটলার রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। এই পরিস্থিতিতে হিটলার 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে। ইংল্যান্ড পোল্যান্ডের পক্ষ অবলম্বন করে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার নেয়। তাই বলা যায় যে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। 3 এর 8 নম্বর, রোম বার্লিন টোকিও জোট কি? 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জার্মানির রাজধানী বার্লিনে ইটালি, জার্মানি এবং জাপানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই 3টি দেশের রাজধানীর নাম অনুসারে এই জোটকে রোম বার্লিন টোকিও জোট বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং রাশিয়াকে তার পূর্ব সীমান্তে ব্যস্ত রাখার জন্য জার্মানি এই চুক্তি সম্পাদন করে। এরপর তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? দেখো উত্তর লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের পর পৃথিবী পরস্পর দুটি বিরুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম বিশ্ব, অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব নামে পরিচিতি পায়।
এই দুই শিবিরে যোগ না দিয়ে সদ্য স্বাধীন দেশগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয়। এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত। 10 নম্বর, জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো? উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক জোট, অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক রাষ্ট্র জোট গঠিত হয়। এই দুই জোটের কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীনভাবে উভয় জোটের সঙ্গে বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। 11 নম্বর, ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান দুটি শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তি জোট গড়ে ওঠে। এই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত। এরপর দেখো এপ্রিল থিসিস কি? রাশিয়ায় বলশেভিক দলের নেতা লেনিন স্বদেশের পরিস্থিতি পর্যালোচনা করে এক নতুন মতবাদ ব্যক্ত করেন যা এপ্রিল থিসিস নামে পরিচিত। এই মতবাদে বলা হয় যে জারতন্ত্রের পতনের পর বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকারের পতন ঘটিয়ে সোভিয়েতগুলির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা, উৎপাদিত দ্রব্যের সুষম বন্টন, ক্ষতিপূরণ ছাড়াই কৃষকদের মধ্যে জমি বন্টন ও শিল্প ব্যাংক ইত্যাদি জাতিকরণ করে সর্বহারার একনায়কতন্ত্র গড়ে তোলা হবে। ওকে, নেক্সট হচ্ছে দেখো ইঙ্গো ফরাসি তোষর নীতি কি? উত্তর লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স ও ব্রিটেন আর জার্মানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায়নি। তারা হিটলারের প্রাথমিক দাবিগুলি মেনে নিয়ে তাকে তুষ্ট করার নীতি বা তোষর নীতি গ্রহণ করেছিল। তবে এই নীতি সফল হয়নি, কারণ হিটলারের প্রথম দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। গণতন্ত্রের দেশ ব্রিটেন ও ফ্রান্সের জার্মানি ও ইতালিকে তোষণ এর অপর একটি কারণ ছিল। তারা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সাম্যবাদকে অধিকতর বিপজ্জনক বলে মনে করত। তাই তারা নাৎসিবাদ সোভিয়েত ইউনিয়নের প্রতিপক্ষ হিসাবে জার্মানি ও ইতালিকে মদত দিতে থাকে। 14 নম্বর, আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কি জানো? জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হল 15 জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা 9 বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ের কাজগুলি হল আন্তর্জাতিক আইনের ব্যাখ্যাদান, আন্তর্জাতিক বিরোধের বিচার ও নিষ্পত্তি। ভার্সাই সন্ধির প্রধান দুটি শর্ত উল্লেখ করো। ভার্সাই সন্ধির দুটি উল্লেখযোগ্য শর্ত হচ্ছে: 1 নম্বর, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির উপর 606 কোটি পাউন্ড আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়। 2 নম্বর, জার্মানির সামরিক শক্তি অত্যন্ত দুর্বল করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখব, মার্শাল পরিকল্পনা কি? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিম ইউরোপের রুশ প্রভাব প্রতিরোধ, মার্কিন অনুগত একটি রাষ্ট্র জোট গঠন, সেখানে মার্কিন বাণিজ্যে প্রসার ঘটানো প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনর্জীবন পরিকল্পনা ঘোষণা করেন। এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। জাতিসংঘের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর লিখবে জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষা করা এবং বিশ্বের নিপীড়িত মানুষের কল্যাণ বিধানে কাজ করা। ভেটো বলতে কী বোঝো? উত্তর লিখবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলেন সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না, এটাই হচ্ছে ভেটো। এরপর বিভাগ ঘয়ের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 4 নম্বর করে এবং 6টির উত্তর দিতে হবে। 4, 6, 24 নম্বর। প্রথম প্রশ্ন 4-1, ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা সংক্ষেপে লেখো। ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল সংক্ষেপে লিখতে হবে। আর ইউরোপে ভিয়েনা সম্মেলনের কার্যকলাপ আলোচনা করো, অথবা মেটার্নিক ব্যবস্থার পতনের কারণগুলি লেখো। নেক্সট, ইতালিতে মুসোলিনির উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টিকা লেখো। ওকে, এরপর দেখো 4 নম্বর হচ্ছে বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করতে হবে, অথবা জাতিসংঘের উদ্দেশ্য ও গণতন্ত্র আলোচনা করো। এরপর হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও গঠনতন্ত্র আলোচনা করো।
নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে বলকান জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। ওটা হচ্ছে জাতীয়তাবাদ কি, উগ্র জাতীয়তাবাদ কাকে বলে, আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো, অথবা গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কি। এগুলো হচ্ছে 4 নম্বর মানের প্রশ্ন। এরপর দেখো বিভাগ মধ্যে দেওয়া আছে 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের এখান থেকে উত্তর লিখতে হবে 15টি বাক্যে। এখানে হচ্ছে প্রশ্নের মান 8 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর দাগে ফরাসি বিপ্লবে সমাজের নিচুতলার সংযোগ, শহরে জনতার অংশগ্রহণ, দরিদ্র মানুষের ও নারীর অংশগ্রহণ আলোচনা করো। এরপর 5-এর 2 নম্বর জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। 5-এর 3 নম্বর রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এখানে 3টি প্রশ্ন রয়েছে 8 নম্বর দাগে, 8 নম্বর মানে যে কোনো একটি উত্তর করতে হবে। দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 9-এ থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সামেটিভ এক্সাম 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এখানে 4 নম্বর এবং 8 নম্বর মানে প্রশ্ন উত্তর কিন্তু করে দেওয়া হয়নি, সেগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে। এটা 1 নম্বর সেট সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর কিন্তু আরও 4-5টি সেট আমরা আপলোড করবো, প্রতিটা সেটই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় সব প্রশ্ন দেখবে পরীক্ষায় কমন পাচ্ছ। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে না। ঠিক আছে, আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো তোমার পেড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে তোমরা অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।